যে 60% বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে 45% বাচ্চা তারা বলতেছে যে আমরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। দেখেন, বুলিং জিনিসটা এমন একটা জিনিস যেটা আমরা পার্সোনালি খুব পছন্দ করি না, অপছন্দ করি। পার্সোনাল লাইফে কেউ যদি আমাদের ঠ্যাস দিয়ে একটা কথা বলে, তাহলে আমি তার সাথে আরেকটা ঠ্যাস দিয়ে কথা বলি। রিক্সাওয়ালাদের সাথে দেখবেন রাস্তার মাঝখানে প্রায় অনেক ঝগড়া, দুজন ঝগড়া করতেছে। কেন? এ ওকে একটা কথা বলছে, তুই আরেকজন থেমে বলছে যে তুই আমার মা তুলে কথা বললি কেন, বা তুই আমার এই কথা বলার কে, বা কেউ বলছে তোর একটা থাপ্পড় দিব, সে বলছে থাপ্পড় দিবি, আয় দিয়ে দেখা। আমরা আমাদের বাস্তব জীবনে উই ডোন্ট টেক দিস থিংস ইজিলি, আমরা যেতে দিই না। সাইবার বুলিং এমন একটা জিনিস যেখানে কিন্তু আসলে বাচ্চাদের করার কিছু থাকে না, কারণ এমন একটা সাইড থেকে আসতেছে, সে তাকে কনফ্রন্ট করবে কিভাবে সে অনেক সময় বুঝে উঠতে পারে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যারা বড়, আই এম 40 নাও, আমাদের বহু একটা জীবনের একটা বড় অংশ দেখা হয়ে গেছে। আমরা অনেক মানুষের সাথে মিশেছি, অনেক রকমের কথা শুনেছি। উই আর অ্যাকাস্টমড, অ্যাক্লাইমেটাইজড টু নানান রকম মানুষ, নানান রকম হবে, তারা নানাভাবে কথা বলবে, এটার সাথে আমরা অভ্যস্ত। কিন্তু একটা বাচ্চা, সে কিন্তু রিয়েল লাইফে একজনের সাথে চোখ দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে সে একটা ডিসিশন নিতে পারে। কিন্তু সে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বেশিরভাগ সময় সে বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছে না, সে কিছু শব্দ পাচ্ছে, এই শব্দগুলো থ্রেটেনিং। তো সাইবার বুলিং নিয়ে আমি হয়তো আরেকটু কথা বলার চেষ্টা করব, কিন্তু এটা একটা বড় সমস্যা সাইবার বুলিং। এরপরে 39% বাচ্চা তারা রেপুটেশনাল রিস্কের শিকার হচ্ছে। এখন রেপুটেশনাল রিস্কটা এটাই কিন্তু হচ্ছে আমেরিকার ডেটা, আর বাংলাদেশের কথা বলতেছি না। বাংলাদেশের রেপুটেশনাল রিস্কটারও সিরিয়াসলি নেওয়া হয়। ইভেন আমেরিকাতেও আপনারা দেখবেন যে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট ছিলেন, যারা ওই সময়কার মানুষ তারা আমার সাথে কোরিলেট করতে পারবেন যে মনিকা লিউন্সকি নামে এক ভদ্রমহিলার সাথে তার একটা বিশাল কেলেঙ্কারি আসলো এবং তাকে ইমপিচ করার মতো একটা অবস্থায় পৌঁছে গেছিল। তো মানে ইভেন আমেরিকার মতো একটা সেকুলার এবং ওপেন একটা দেশেও রেপুটেশনাল রিস্ক আছে। সেখানে এই মান সম্মান বা ইজ্জত নিয়ে প্রশ্ন, আমি এমন কিছু করছি যেটা আমার করার কথা না, এবং করে ফেলার পরে সেইটা সবার সামনে প্রচার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, আমার যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির সাথে জিনিসটা যায় না, রেপুটেশনাল রিস্ক হয়ে যাচ্ছে। এটা বাচ্চাদের ক্ষেত্রেও হয়। 29% বাচ্চা বলছে যারা তারা রিস্কি, ভায়োলেন্ট অথবা সেক্সুয়াল কন্টেন্টের এক্সপোজড হয়েছে। তার মানে তার মোবাইলে কেউ পাঠাইছে বা কোনোভাবে চলে আসছে এমন কোনো কন্টেন্ট যেটা এক্সট্রিমলি ভায়োলেন্ট, খুনাখুনি, রক্তারক্তি, আবার অন্যদিকে সেক্সুয়াল দৃশ্য। এখানে একটা ব্যাপার একটু বলে নিই যে শয়তানের একটা ওয়াদা ছিল, শয়তান কিন্তু মানুষকে এই ফাহিশার দিকে ডাকবে, এবং ফাহিশা এমন একটা গেটওয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফিতরাতের মধ্যে দিয়েছেন যে আমরা আমাদের বিপরীত লিঙ্গ দিয়ে আকৃষ্ট হই, সেই কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বানাইছেন। সুতরাং এই ধরনের জিনিস দেখতে আমাদের ভাল লাগে। এটার একটা বায়োকেমিক্যাল মেকানিজম আছে, এটা ব্যাখ্যা করা যাবে, যারা ডাক্তার হয়তো তারা ভালো বুঝবেন, বা যারা বায়োকেমিস্ট্রি পড়েছেন। ডোপামিন নামে একটা হরমোন আছে। ডোপামিন হরমোন সিক্রেটেড হয় আমাদের ব্রেইনে। যারা কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটলে ডোপামিন সিক্রেটেড হয় এবং এটা আমাদেরকে একটা ফিল গুড দেয়। মানে ফিল গুড দেয়, যেমন আপনারা এখন বিস্কিট খাচ্ছেন, মানে আপনারা যে খাচ্ছেন, আপনাদের খাওয়াটা আপনাদের একটা গুড ফিলিং দিচ্ছে আপনাদের ব্রেইনে, এবং এই কারণে কিন্তু আপনাকে বলা লাগতেছে না যে ভাই বিস্কুটটা খান, ভাই বিস্কুটটা খান, এই গট ইট, আপনি ঘুরে খেয়ে ফেলতেছেন, কারণ আপনাকে এটা ভালো লাগে দেয়। যদি আর্টিফিশিয়ালি ডোপামিন দেওয়া যায় মানুষকে, তাহলে সে না খেয়ে থাকে। ইঁদুরের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে সে একটা ইঁদুর না খেয়ে মারা গেছে, সে খাচ্ছে না, কারণ খাইলে যে পরিমাণ ডোপামিন সে পায় তার থেকে বেশি ডোপামিন তাকে সিনথেটিক্যালি দেওয়া হচ্ছে। সে খাবার খাচ্ছে না, না খাইতে খাইতে সে মারা গেছে। তো এটা একটা মেকানিজম, কেন মানুষ খাবার খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন ডোপামিন রিলিজ হয়, এ কারণে তুমি খাবার খাবা। তাহলে কিছু অলস মানুষ থাকতো, দেখতেন যে এরা খাবারও খাইতো না। তো ডোপামিন এই সেক্সুয়াল কন্টেন্টের ব্যাপারে আসলে রিলিজড হয়, বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে উই আর ভেরি ভিজুয়াল, মেয়েদের ক্ষেত্রে দে আর টাচ ওরিয়েন্টেড, আর আমরা পুরুষরা ভিজুয়াল। তো এই ধরনের কন্টেন্ট আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে স্টিমুলেট করে। তো
এটা একটা বড় সমস্যা। যখন কেউ সেক্সুয়াল বা ভায়োলেন্ট কন্টেন্ট দেখে, মানে হি ইজ এক্সপোজড টু ফিউচার, সে এখান থেকে অ্যাডিকশন হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা থাকে। এবং আমরা এগুলো নিয়ে কিছু কাজ করি। আমরা বহু মানুষের কাছ থেকে মেসেজ পাই যে দে আর ভেরি হেল্পলেস। সে বুঝতেছে যে তার এটা করা ঠিক না, সে পর্ন অ্যাডিক্ট হয়ে গেছে বা এরকম খারাপ একটা জিনিসে অ্যাডিক্ট হয়ে গেছে, সে বেরোতে চাচ্ছে কিন্তু সে বেরোতে পারতেছে না। অ্যাডিকশন এটা হচ্ছে সেটা। আপনারা দেখবেন যে যারা সিগারেট খায় তাদেরকে বলেন যে ভাই সিগারেট ছেড়ে দাও, তারা বলে জীবনে কতবার সিগারেট ছাড়লাম। অনেকবার সিগারেট ছাড়ছে, তারপর ধরছে কেমনে, কারণ সেটা ছেড়ে থাকতে পারতেছে না। অ্যাডিকশন, তার ব্রেইন তাকে সিগন্যাল দিচ্ছে নিড নিকোটিন, সে বাধ্য হচ্ছে সিগারেট খাইতে, সে ফোর্সড হচ্ছে, বডি তাকে বাধ্য করে ফেলতেছে। সেম গোজ ফর পর্ন অ্যাডিকশন। হয়তো অন্য কোনো একদিন সুযোগ থাকলে আমরা পর্ন অ্যাডিকশন নিয়ে একটা লম্বা কথা বলবো, একটা লম্বা সেশন দিব, যেটা আমাদের ইউথদের জন্য বা আপনারা যারা আছেন আপনাদের ছোটো ভাইদের, আপনাদের সন্তানদের কাছে এই মেসেজটা পৌঁছে দিলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি শুধু এটুকু বলি পর্ন অ্যাডিকশনের ব্যাপারে যে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, ওই সময় গভর্নমেন্টের বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল যে কৌতূহলেও কখনো নেশার কাছে যাইও না। তো মানে তুমি যদি নেশা নাও, আমাদের সময় হেরোইন, প্যাথেড্রিন এগুলো খুব ফেমাস ছিল, এখন যেরকম ইয়াবা খুব ফেমাস। তো এই হিরোইন, নিকোটিন, গাঁজা বলছে যে তুমি একটু কৌতূহলে একটু টেস্ট করে দেখলা, তারপরের দিন একটু কৌতূহলে টেস্ট করে দেখলা, থার্ড দিন তোমার মজা লাগবে, ফোর্থ দিন, ফিফথ দিনে একটা সময় তুমি দেখবে যে তুমি অ্যাডিক্ট হয়ে গেছো, তুমি আর বেরোতে পারতেছো না। তো এই কারণে আপনারা অন্তত এই মেসেজটা আপনাদের ছোট ভাই সন্তানদের কাছে দিবেন যে কৌতূহলেও কেউ কখনো যেন পর্ন না দেখে, যে কি আছে দেখি একটু, এই কি আছে দেখি একটু করলে তুমি এমন একটা দরজা খুলে দিচ্ছ যে দরজাটা হয়তো তুমি আর কখনো বন্ধ করতে পারবা না। সো এই দরজা তুমি কখনো খুলবাই না, কখনো দেখবাই না। আচ্ছা, এরপরে 28% বাচ্চা বলছে যে তারা সাইবার থ্রেটের সম্মুখীন হয়। সাইবার থ্রেট মানে সাইবার বুলিংয়ের আরেকটু অ্যাডভান্সড ভার্সন। 17%-এ ব্যাপারটা সাইবার থাকে না, রিয়েল লাইফে চলে আসে। 17% বাচ্চারা বলতেছে যে অনলাইনে পরিচয়, এই লোকটার সাথে আমার জীবনে দেখা হয়েছে এবং সে আমাকে খারাপ কাজ করার প্রপোজাল দিছে, অথবা খারাপ টাচ করছে, অথবা সত্যি সত্যি সে আমার সাথে খারাপ কিছু করছে যেটা আমি করতে চাইনি। 17% এরকম আসে। 13% বাচ্চা যারা অনলাইনের সাথে অ্যাকাস্টমড, মোবাইল এবং স্মার্টফোন, তারা গেমিং ডিসঅর্ডারের শিকার হচ্ছে। ডিসঅর্ডার কিন্তু সহজ জিনিস না। হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এডিডি, এটা একটা ডিসঅর্ডার লেভেলে চলে যায় যখন, তখন এটা শুধু মানসিক সমস্যাই থাকে না, তখন এটার শারীরিক ইমপ্লিমেন্টেশনও আসতে দেখা যায়। তার খাবার সাইকেল নষ্ট হয়ে যায়, তার ঘুমানোর সাইকেল নষ্ট হয়ে যায়, তার প্রপার ফাংশনিং এজ এ হিউম্যান বিইং, সে যেই কাজগুলো করতো সেই কাজগুলো করার ক্ষমতা তার নষ্ট হয়ে যায়। এই গেমিং ডিসঅর্ডার একটা দুইটা বাচ্চা না, 17% বাচ্চা গেমিং ডিসঅর্ডারের শিকার হয়, কারণ সে গেম খেলতে 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 এরকম একটা অবস্থায় আসে। এই আমি যে ডেটাগুলো বলতেছিলাম আমেরিকার ডেটা হলেও আমরা আনফর্চুনেট যে আমাদের বাংলাদেশে এরকম কোনো, অনেক চিন্তাশীল মানুষ আছেন কিন্তু কোনো থিঙ্ক ট্যাঙ্ক নাই, এরকম কোনো গবেষণা প্রতিষ্ঠান নাই যেটা বাংলাদেশের বাচ্চাদের, বাংলাদেশের তরুণদের, বাংলাদেশের যুবকদের নিয়ে গবেষণা করবে, কি সমস্যা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, কি সলিউশন হতে পারে সেটা তাদেরকে দিবে, এরকম কোনো কিছু আমাদের নাই। বুদ্ধিবৃত্তিক কাজে আমরা খুব ফকির। তো 13% গেমিং ডিসঅর্ডার যদি আমেরিকার শিকার হয়, আপনারা বাংলাদেশে ব্যাপারটা কি মনে হতে পারে, এটা তো আসলে ল্যান্ড অফ ফার অ্যাওয়ে না, আমেরিকা তো অনেক দূরে, বাট এটা ব্যাপারটা এরকম না। আমেরিকান কালচার বাংলাদেশে আসে নাই, এটা আসলে আপনারা বলতে পারবেন না। আমি আমেরিকাতে ছিলাম, আপনারা বিশ্বাস করেন আমি আমেরিকাতেও অনেক দৃশ্য দেখি নাই। আমি যেহেতু ওখানে একাডেমিক লাইনে ছিলাম, ইউনিভার্সিটিতে থাকছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকছি, বাসায় আসছি, ল্যাবে ছিলাম, ডান। আমি লাইফ দেখি নাই, নাইট লাইফ দেখি নাই। বাট বাংলাদেশের নাইট লাইফ দেখে আমার কাছে মনে হয়েছে
ভেরি মানে চাই নাই কিন্তু পড়ে গেছি, এরকম পরিস্থিতিতে মনে হয়েছে যে এই কালচারটা ইজ নট মাচ ডিফারেন্ট বাংলাদেশ আর আমেরিকার মধ্যে। আজকে বনানী থেকে আসতেছিলাম, আর্মি স্টেডিয়ামে একটা কনসার্ট আছে, বিশ্বাস করেন আমি মুসলমানের বাচ্চা মনে করতে পারি নাই, দ্য পিপল উইথ দ্য ড্রেসেস অন, বাট আপনারা জানেন যে 87% তাদের মধ্যে মুসলিম হওয়ার কথা। ফাইনা তাযহাবুন, আমার কাছে মনে হয় যে আমরা কই যাচ্ছি, আমাদের জেনারেশন কই যাচ্ছে। আমার না হলেও আমার কোনো একটা ফ্রেন্ডের বাচ্চা সেখানে আছে, আমার না হলে আমার কোনো আত্মীয়ের ছোট বোনটা সেখানে আছে, সুবহানাল্লাহ। এরপরে 7% বাচ্চা তারা রিপোর্ট করছে বা তাদের কেস স্টাডি অ্যানালাইসিস করে পাওয়া গেছে তারা সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডারে ভুগতেছে। এটাও হয়তো অ্যাডিকশনের কাছাকাছি, যে সে একবার ফেসবুকে ঢুকছে সে বেরোইতে পারতেছে না, সে ইউটিউবে ঢুকছে সারা রাত চলে গেছে, সে ঘুমায় নাই। এবং বাংলাদেশি একটা ডেটা, আমাদের একটা অ্যাপ আছে মাহফিল নামে একটা অ্যাপ, সাইফুল ভাই বলছিলেন আমরা একটা ইউটিউবের অল্টারনেটিভ বানানোর চেষ্টা করতেছি উইথ ভ্যালুয়েবল অ্যান্ড প্রোডাক্টিভ কন্টেন্ট। ইউটিউবে যেরকম অনেক টাইম কনজিউমিং কন্টেন্ট থাকে, এখানে ভ্যালু অ্যাডিং কন্টেন্ট দিয়ে বানানোর চেষ্টা করতেছি আমরা। তো এই মাহফিল অ্যাডের ব্যাপারে কাজ করতে গিয়ে আমি যে রিসার্চ করছি তার মধ্যে আমি একটা রিসার্চ ডেটা পেয়েছি, আপনারা একটু আন্দাজ করেন। এই রিসার্চটা বেসিক্যালি কিশোরদের উপর করা হয়েছে। 68% বাচ্চা যাদের উপর এই সার্ভে করা হয়েছিল এরা ক্লাস 9-10-এ পড়ে। 68% 9-10-এ পড়ে। আপনারা আন্দাজ করেন তো যে এই রিসার্চের ডেটায় এদের পার ডে ইউজার, তাদেরকে যখন জিজ্ঞাসা করেছিল বাবা তুমি কয়েক ঘন্টা ইউটিউবে ভিডিও দেখো, বা কয়েক ঘন্টা টিকটকে ভিডিও দেখো, বা কয়েক ঘন্টা ফেসবুক রিল দেখো, ফেসবুক স্টোরি দেখো, ইউটিউবে রিল দেখো কয়েক ঘন্টা, তাদের কারো বক্তব্য ছিল 2 ঘন্টা, কারো বক্তব্য ছিল 3 ঘন্টা, কারো বক্তব্য ছিল 4 ঘন্টা। যখন প্রশ্ন করা হয়েছে যে রিয়েলি আসলেই, আমাদের এখানে একটা সেটিংস আছে প্যারেন্টাল কন্ট্রোল নাম, আপনারা দেখতে পারবেন ডিজিটাল ওয়েলবিং বা প্যারেন্টাল কন্ট্রোল আছে একটা জিনিস, সেটিংসে গেলে আপনারা পাবেন। এই সেটিংসে যদি আপনারা প্যারেন্টাল কন্ট্রোল দেখেন তাহলে আপনাকে আপনার মোবাইল অ্যাকচুয়ালি বলে দিবে যে আপনি আজকে কতক্ষণ কোন অ্যাপে ছিলেন। তো এটা হচ্ছে আমার আজকের দৃশ্য, যে আমি কতক্ষণ কোন অ্যাপে ছিলাম, ডিজিটাল ওয়েলবিং প্যারেন্টাল কন্ট্রোল। তো আমি আজকে 2 ঘন্টা 58 মিনিট ছিলাম মোবাইলে। তো আমাকে কেউ জিজ্ঞাসা যদি করে, আমি মনে হইতে পারে যে ভাই আমি তো 2 ঘন্টা ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কত ঘন্টা ছিলাম সেটা আমাকে মোবাইল অ্যাকচুয়াল ডেটাটা দিবে। তো যে 68% বাচ্চা ক্লাস 9-10-এ, টোটাল প্রায় 700-র মতো বাচ্চার উপর রিসার্চটা করা হয়েছে, এবং এটা পাবলিশড পেপার 700-র মতো বাচ্চার উপরে, কিশোরের উপর রিসার্চটা করা হয়েছে। আপনারা গেস করেন তো যে অ্যাকচুয়ালি তাদের ডেইলি অ্যাভারেজ ভিডিও কনজামশন কত ঘন্টা? র্যান্ডম গেজ, 5 আওয়ার্স, 8 ঘন্টা, সুবহানাল্লাহ, 4 ঘন্টা 2 মিনিট। 4 ঘন্টা 2 মিনিট মানে আমাদের জীবনে 4 ঘন্টা 2 মিনিট ভিডিও কন্টেন্ট দেখে পার করতেছে। এইটা কোনো স্কুল হোমওয়ার্ক না, কোনো জব রিলেটেড কোনো কিছু না, হোয়াটসঅ্যাপে বসকে মেসেজ পাঠানো লাগতেছে এরকম কোনো কিছু না, জাস্ট শুধু প্লেন ভিডিও কনজামশন, টিকটক, ইউটিউব আর ফেসবুক রিলস। তো সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডার আসলে কোথায় চলে গেছে এটা আপনারা বাচ্চাদেরকে না দেখলে বা আপনারা বাচ্চাদের সাথে কথা না বললে বুঝতে পারবেন না। দেখেন, আমরা স্টিভ জবসের একটা কথা বলি, এটা খুব ফেমাস কোটেশন আছে স্টিভ জবসকে নিয়ে, যে সে তার বাচ্চাদেরকে কখনো আইপ্যাড দেয় নাই, সে কিন্তু আইপ্যাড ইনভেন্ট করছে, সে আইফোন ইনভেন্ট করছে, কিন্তু সে কখনো তার বাচ্চাদেরকে আইফোন বা আইপ্যাড ইউজ করতে দেয় নাই। কেন? কারণ সে একটা অলমোস্ট এথিস্ট বলতে পারেন, তার কাছে আখিরাতের কোনো ভ্যালু নাই, এরকম একটা মানুষ বুঝছে যে এই জিনিসটা তার দুনিয়াতে বাচ্চাদের ক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করবে না। তো একটা কাফের মুশরিকরাও যদি বোঝে যে এই ডিভাইসের ভিডিও কনজামশন, আমরা ভোগবাদিতার কথা বলি তাই না, যে আমরা কনজিউমারিস্ট হয়ে গেছি, আমরা খালি খাই করি। এই খাইয়ের ডেফিনেশনে আমরা হয়তো
অ্যাকচুয়াল খাবারের কথা ভাবি, হয়তো আমরা অ্যাকচুয়ালি কাপড়ের কথা ভাবি, আমরা হয়তো দুনিয়াবি যে জিনিসগুলো আমাদেরকে আরাম আয়েস দেয় সেই জিনিসগুলোর কথা ভাবি, কিন্তু এই কনজিউমারিজমের মধ্যে একটা বড় কনজামশন হচ্ছে ডিজিটাল কনজামশন। হ্যাঁ, মানে আমরা ছবি দেখি, যে ছবিটা আমরা কনজিউম করতেছি, ভিডিও দেখি, কন্টেন্ট কনজিউম করতেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করতেছে না। ঠিক সেই সমস্ত জাঙ্ক ফুডগুলোর মতো যেটা শরীরের খারাপ করে কিন্তু কোনো ভ্যালু অ্যাড করে না। আপনি আইসক্রিম খান, আমার খুব পছন্দের একটা খাবার, আমি এটা মানে আমার এটা দেখলে আমার টেম্পটেশন খুব বেশি হয়, বাট স্টিল এটা কিন্তু আসলে আপনার কোনো ভ্যালু অ্যাড করতেছে না, এতগুলো সুগার, ফ্লেভার। তো এখন এই যে ভিডিও কনজিউমশন হচ্ছে যেটা কোনো ভ্যালু অ্যাড করতেছে না, এটা কাফের মুশরিকরাও বোঝে। হ্যাঁ, কিন্তু আমরা যাদের আখিরাতের ব্যাপারে বেশি কনসার্ন হওয়া উচিত, মানে আখিরাতের কনসার্ন নিলে তো অবশ্যই দুনিয়ার কনসার্ন থেকেও তো আসলে আমাদের এই ব্যাপারগুলোতে সাবধান থাকা উচিত এবং বার সেট করা উচিত যে হাউ মাচ শুড আই কনজিউম, আমি এটাতে কতক্ষণ সময় দেবো প্রতিদিন। তো বুলিং, সাইবার হ্যারাসমেন্টের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি যে 30টা দেশে তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা তারা বলছে যে আমরা এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, এবং প্রতি 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বলছে যে এই সাইবার বুলিংয়ের চোটে, এইটার অত্যাচারে আমরা আমাদের স্কুল বাদ দিছি, এরকমও হয়েছে। তো সুতরাং এটা রিয়েল লাইফে যে ইমপ্লিমেন্টেশন নাই তা না, এটা ইমপ্লিমেন্টেশন আছে। সাইবার বুলিংয়ের একটা ভয়ঙ্কর ফর্ম হচ্ছে, এক্সট্রিম ফর্ম হচ্ছে চাইল্ড গ্রুমিং, GROOMING, চাইল্ড গ্রুমিং। চাইল্ড গ্রুমিংয়ের ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে সেফ স্পেস যেটা ছিল রাত্রেবেলা, কেন তোমাকে মাগরিবের পরে ঘরে থাকতে হবে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মটা করছেন যে সূরা ফালাক নাস পড়তে হবে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ, শার, যখন রাত ঘন হয়ে আসে এটার সাথে কিছু শার আসে, কিছু ব্যাডনেস আসে, কিছু খারাপ জিনিস আসে যেটা আমরা দেখতে পাই না। এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে আশ্রয় যেতে বলছেন। তো এই যে আশ্রয় চাচ্ছিলাম আমরা, we were not supposed to be outside, we were supposed to be inside, আমাদের ঘরের মধ্যে থাকার কথা, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকে এমন একটা উইন্ডো খুলে দিছি via our smartphones, via our screen, ল্যাপটপ, যে ক্ষতিটা বাইরে ছিল সেই ক্ষতিটা এখন ঘরের ভিতরে এসে ঢুকে গেছে। এবং মানুষ রাত্রেবেলা বিকজ অফ চেঞ্জ ইন হরমোনাল ইকোসিস্টেম, সে তার দিনের বেলা যে হরমোনগুলো ফাংশনাল থাকে, সে অ্যাক্টিভ থাকে, সে শক্ত থাকে, রাত্রেবেলা সে সেই স্টেটে থাকে না। রাত্রেবেলা তার গার্ড ডাউনের স্টেট, সে সব কিছু কমায় আনে, সে রেস্ট নিবে, এটা হলো তার সেই স্টেট। ওই স্টেটে যখন একজন সাইবার বুলিস্ট বা একজন আক্রমণকারী সে যখন আমাকে আক্রমণ করে, তখন আমার গার্ড ডাউন, আমার মরালস ডাউন। দিনের বেলা আমি যেভাবে ঠেকাইতে পারি, রেজিস্ট করতে পারি, রাত্রেবেলা সেভাবে পারি না। এ কারণে আপনারা দেখবেন রাত্রেবেলা মানুষ পাপ করে বেশি, দিনে দুপুরে ডাকাতি এই কথাটা বলা হয় কারণ এটা এক্সেপশনাল, রাতে ডাকাতি হয় এটাই নর্মাল। তো ঘটনাটা এমন হচ্ছে যে ওই রাত্রেবেলা যখন আমাদের গার্ড ডাউন থাকে, আমরা দুর্বল থাকি, এই সময় এই মোবাইলের মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাদের কাছে এই লোকগুলো অ্যাক্সেস নিচ্ছে। এবং এটা যে শুধু নর্মাল আলাপে শুরু হয়, হ্যালো হাই দিয়ে শুরু হয়। আমার এখানে একটা ঘটনা লেখা আছে, আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো, যে 15 বছরের একটা মেয়ে, তাকে 28 বছরের একটা লোক, সে কেইলি হেইউড নামে একটা লোক, একটা মেয়ে, আর লিউক নামে একটা লোক, 28 বছর বয়স, সে সোশ্যাল মিডিয়াতে নক করছিল। ফার্স্ট মেসেজ ছিল হাই, মেয়েটা উত্তর দিচ্ছে হু আর ইউ। এরপরে 2600 মেসেজ আদান প্রদান হয়েছে 2 সপ্তাহে, 14 দিনে। 14 দিন পর এই মেয়েটাকে ওই লোকের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং মদ খাইতে দেওয়া হয়েছিল। সে ড্রাঙ্ক ছিল, এই পরিমাণে অ্যালকোহল তাকে দেওয়া হয়েছে, সে লস্ট আর কনসিয়াসনেস, তারপর তাকে রেপ করা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে। এটা হচ্ছে চাইল্ড গ্রুমের এক্সট্রিম মেজার। কারণ আপনাদের কাছে মনে হতে পারে যে এই যে ব্যাপারগুলো, এটা কি আসলে একটা দুইটা ঘটনা?
এটা একটা দুটা ঘটনা না। আমরা আমাদের সমাজে এরকম জায়গায় দেখতেছি, অনেকগুলো ঘটনা আমরা দেখতেছি যে সমকামীদের নেটওয়ার্ক, অল্প বয়সী না, একটা বয়স্ক মানুষ, অ্যারাউন্ড 40 বয়স, কয়েকদিন আগে এটা রিপোর্ট হয়েছিল এটা নিয়ে, যে সে সমকামীদের একটা নেটওয়ার্কে ছিল, আলাপ হয়েছে, গল্প হয়েছে, গিয়েছে, ওই ফ্ল্যাটে গেছে, ওই ফ্ল্যাটে তার কাছে ধরছে, টাকা চাইছে, যে টাকা পাওয়ার কথা ছিল সে টাকা পায় নাই, পরে তাকে মেরে ফেলছে, খবর হয়েছে। তো এই জিনিসগুলা মানে রিয়েল হচ্ছে, বাস্তব জীবনে এটা প্রতিফলন হচ্ছে। চাইল্ড গ্রুমের একটা ভয়াবহ দিক হচ্ছে যে এখানে অনেক সময় একটা মেয়ে আর একটা মেয়েকে নক করে যে কী খবর, কেমন আছো, আমি তোমার স্কুলের বড় বোন, আমি তোমার কলেজে পড়ছি এক সময়। যে নক করতেছে সে তার ছবিও দিছে, এই যে স্কুলের বারান্দার সামনে দাঁড়ায় আমার ছবি, এই স্কুলের আমি ছিলাম, এই যে আমার ক্লাসের পিকচার সে দিচ্ছে, আরও কিছু সে ছবি দিচ্ছে, ছবি দিয়ে দিয়ে সে আস্থা অর্জন করতেছে। এখানে যে মেয়েটা আছে যার বয়স 12 বছর, সে কিভাবে বুঝবে যে ওইখানে যে ছবিগুলো পাঠাচ্ছে এটা 15 বছরের ওই বড় বোনটাই পাঠাচ্ছে, অন্য কেউ না? এমন কি হইতে পারে না যে আমার হাতে একটা মোবাইল চুরি গেছে, আমার কাছে ফটোজ এর সমস্ত ছবি আছে, সমস্ত ছবি আমি ডাউনলোড করে রাখছি, এখন এই ছবিগুলো আমি মানুষকে পাঠাই, যার ছবি তার না, আমি কিন্তু তার হয়ে পাঠাচ্ছি। এবং সে যখন আমার ছবি, নানান রকম ছবি, এই ছবি ওই ছবি দেখতেছে, সে কিন্তু বিশ্বাস করছে যে এটা তো আপু, এটা তো মেয়ে। কথা বলতে 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 একটা পর্যায়ে ওকে এমন কিছু ছবি দিছে, উলঙ্গ ছবি দিছে, ওকেও বলছে যে তুমিও দাও দেখি তোমার শরীরটা কেমন। তারপর সে দিছে, দেওয়ার পর তাকে বলছে যে তুমি তো ধরা খাইছো, আমি তো ও না, এইটা হইলো আমার আসল চেহারা। দাড়িওয়ালা একটা লোক, বুড়ো, এখান থেকে কাটা, ভয়ঙ্কর চেহারা। বলছে তোমাকে তো আমি ঠকাইছি, তুমি তো এই মনে করছো, আমি তো আসলে এই। তো ভাই এখন কি করা লাগবে? তোমার বন্ধুদের, বান্ধবী সবার ফোন নাম্বার আমার কাছে আছে, তোমার স্কুলের নেটওয়ার্কে আমার কাছে অ্যাক্সেস আছে, তুমি যদি তোমার আরও ছবি না দাও, আমি এই ছবিটা সবার কাছে পাঠাই দেব। তারপর সে আরও ছবি দেয়, নানান রকম ভঙ্গিমার ছবি দেয়, নানান রকমের অ্যাকশনের ছবি দেয়। 1998 সালে টোটাল 3000 রিপোর্টেড ইমেজ ছিল বাচ্চাদের সেক্সুয়াল ছবি। কেউ না কেউ দেখে সে রিপোর্ট করছে যে এই ছবিটা খারাপ ছবি, বাচ্চাদের ছবি। ইন্টারনেট আইনে বাচ্চাদের ছবি, 18 বছর বয়সের নিচে ছবি, আমেরিকান আইনে, ইন্টারনেট আইন তো বলে কিছু নাই, আমেরিকান ইউএস ল অনুসারে আপনি 18 বছর বয়সের কোনো বাচ্চার উলঙ্গ ছবি বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়িত ছবি দিতে পারবেন না। 1998 সালে 3000 ছিল রিপোর্টেড ইমেজ ছিল 3000। এটা গত বছর 45 মিলিয়ন ছবি রিপোর্ট করা হয়েছে। 45 মিলিয়ন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। তো এখন ভয়ঙ্কর ব্যাপার যেটা সাইফুল ভাই একটু হিন্ট দিছিলেন, এটা নর্মাল হয়ে গেছে আমেরিকান কালচারে, অ্যাটলিস্ট জিনিসটা নর্মাল হয়ে গেছে। এবং প্রতি 5টা মেয়ের মধ্যে একটা মেয়ে বলছে যে যাদের বয়স 13 থেকে 17-র মধ্যে, যে আমি আমার নুড ছবি অন্য একজনের সাথে শেয়ার করছি। 5টা মেয়ের মধ্যে একটা মেয়ে বলছে। আর 10টা ছেলের মধ্যে একটা ছেলে বলছে যে আমি আমার নুড ছবি শেয়ার করছি। 40% বাচ্চা, শিশু বলতে আমরা 13 থেকে 17 বয়স বোঝাচ্ছি, বাচ্চা কথা আমি বলতেছি, বাট উই আর টকিং অ্যাবাউট টিনস অর টুইন্স। 40% তোর কিশোর মনে করে এটা নর্মাল, নুড ছবি শেয়ার করা এটা একটা নর্মাল জিনিস। বাংলাদেশের রিপোর্ট আমি জানি না, কিন্তু বাংলাদেশ ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম ইট। তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, আরও অনেক জিনিসগুলো নিয়ে কথা বলা যাবে। অনলাইনের হার্ম, আপনারা ব্লু হোয়েল গেমের নাম শুনছেন, কয়েকদিন আগের একটা ক্রেজ গেছে, যে চ্যালেঞ্জ দেয় এবং এটা মানুষকে অ্যাড্রেনালিন রাশ দেয় যে তুমি এই কাজটা করতে পারবা কি না, তুমি কি তোমার বাড়ির যে ছাদের যে রেলিং, সেই রেলিং ধরে কি একটু হেঁটে এসে এটা রেকর্ড করে পাঠাইতে পারবা কি না। সে বসে পারবো না কেন, পারবো। সে রেলিং ধরে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে পা ফসকা গেছে, পড়ে গেছে, মরে গেছে, শেষ। ওদের কাছে তো একটা গেম, এটা একটা মজা, একটা থ্রিল।
অনেক ব্লু ওয়েল গেমের অ্যাডিকশানে বা ওইটা গেমটা খেলতে গিয়ে অনেক বাচ্চা মারা গেছে, ওই জন্য এটা রিপোর্ট হয়েছে। বাট দেয়ার আর গেমস যেটাতে মরালিটি ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো রিপোর্ট পাই না, আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাচ্ছে। যে শয়তান কেন ফাহিশাতে মানুষকে প্ররোচিত করে আপনারা দেখেন, কারণ আপনার যখন মোরালিটি ডাউন হয়ে যাবে, আপনি বুঝতেছেন আপনি একটা খারাপ কাজ করতেছেন, আপনার আমার একটা বাচ্চা কিন্তু বোঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বোধটা দিচ্ছেন যে আমার গোপনাঙ্গ, আমার যৌনাঙ্গ এটা এমন একটা কাজে আমি ইউজ করছি হুইচ ইজ আই এম নট সাপোজ টু ডু। আমরা প্রচুর মানুষকে দেখি যারা খ্রিশ্চান, যারা হিন্দু, তারা এরকম সেন্টার খুলছে, রিহ্যাবিলিটেশন সেন্টার খুলছে, পর্ন এডিক্টদের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার খুলছে, সেক্সুয়াল এডিক্টদের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার খুলছে। কেন? কারণ তারা এই জিনিসটা বোঝে যে দিস ইজ নট গুড, আমি আমাকে ধ্বংস করতেছি। এই জিনিসটা তারা বোঝে, যে অ্যাডিক্ট হয়ে গেছে, যে আক্রান্ত হয়েছে সে কিন্তু বোঝে। তো এখন এটা একটা কমন প্রবলেম, শুধু মুসলিমদের প্রবলেম না, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ, অ্যাথিস্ট, তারাও বুঝে যে আই এম নট লিডিং এ গুড লাইফ, আমার ভালো লাগতেছে না, এটা জীবন না কোনো। সে আত্মহত্যা করে, আত্মহত্যার মতো অবস্থায় হয়, সে আত্মহত্যা করে ফেলে অনেকে, আর অনেকে ভার্জে থাকে আত্মহত্যা করার। এখন এরা কেন এরকম করতেছে, আমাদের তো ডেটা নেই, আমরা তো কথা বলতেছি না। সে তো বলতে পারতেছে না বাপকে যে বাবা আমি আসলে পর্নোলিট হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, আমি না দেখে থাকতে পারি না, আমার নামাজ পড়তে পারি না, নামাজে আমার ওই ইমেজগুলো মাথায় ভাসে। এবং এই যে বাবা তো বুঝতেছে না যে জিনিসগুলোর ভয়ঙ্কর কোন জায়গায় ভয়ঙ্কর হয়ে গেছে। যে বাচ্চাদের কথা বললাম, ছবির কথা বললাম, যে আমরা এখানে দেখছি যে বাচ্চাদের ছবি, এখানে ছবি কতগুলো ছবি, প্রায় কত 37 বিলিয়ন, মানে 35 মিলিয়ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের কাজই হচ্ছে গিয়ে বাচ্চাদের পর্নের ছবি বিক্রি করে, বাচ্চাদের খারাপ ছবি বিক্রি করে। এবং আপনারা বিশ্বাস করবেন না, যেখানে কিছু কিছু নিশ আছে, যে নিশের ছবির দাম বেশি। একটা নর্মাল বাচ্চা ছবি আর একটা হিজাবওয়ালা বাচ্চার ছবি, হিজাবওয়ালা বাচ্চার ছবির দাম বেশি, জানেন? আমেরিকান বাচ্চা প্রচুর আছে, একটু ব্রাউন চামড়া, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, এইসব বাচ্চার ছবির দাম বেশি, যেখানে ট্রেড হচ্ছে বাচ্চাদের ছবি। তো এখন একটা বড় কোশ্চেন আমাদের সামনে আসে যে আসলে আমাদের কি করণীয়। তো সবচেয়ে বড় করণীয় যেটা আমরা বুঝি যে আমাদের চোখের হেফাজত করা উচিত, বাট উই কান্ট ডু ইট। আমরা যখন ফোন ইউজ করতেছি, একটা রিল চলে আসতেছে, একটা মেয়ের ছবি চলে আসতেছে, টাওয়েল পরা একটা মেয়ে, আমি নর্মাল ফেসবুকে ঢুকছি, আমার বন্ধু বান্ধবদেরকে হাই হ্যালো করার জন্য একটা টাওয়েল পরা মেয়ের ছবি রিলে চলে আসতেছে, আমি এই জিনিস দেখিও না। তো কি করা উচিত, এটা একটা বড় কোয়েশ্চেন। অ্যাওয়ারনেসটা মানে আমাদের যে আসলে কিছু করা উচিত, আমাদের স্মার্টফোন, আমাদের স্ক্রিন, এগুলো যে আমাদের বিরুদ্ধে আসলে কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, এটার ব্যাপারে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম তারা বুঝলাম। যারা হয়তো ততটা প্র্যাকটিসিং মুসলিম না, তাদেরকে এটার যে ভয়ঙ্কর নেগেটিভ ইফেক্ট, তার ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে, তার জীবন ধ্বংস করে দিচ্ছে, তারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তার জীবন, সে বিয়ে করতে পারে না। আপনারা চিন্তা করেন, পুরুষরা আপনি দেখবেন তুই বিয়ে করস না কেন জিজ্ঞেস করলে বলবে যে করবো করবো করবো। হাউ কাম? আমাদের তো 14-15 বছর বয়সে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই না? মানে উই অল নিউ, মানে আমরা ওই বয়সটা কেমনে পার করে আসছি। তো এই বাচ্চাগুলা বা এই ছেলেগুলা, এই কিশোরগুলা, ওয়াই আর নট, যারা এখন যুবক হয়ে গেছে, ওয়াই আর নট দে ফিলিং দ্যাট আর্জ? মানে আই হ্যাভ হার্ড দিস ফ্রেজ, যে থাকিতে হস্ত কেন হব নারীর দ্বারস্থ। আপনারা চিন্তা করতে পারেন যে মাস্টার বেশনটারে তারা এতটা নর্মাল বানায় নিছে যে আই ডোন্ট নিড আ গার্ল। কিন্তু একটা নারীর প্রয়োজন পুরুষের জীবনে শুধুমাত্র তার সেক্সুয়াল ডিজায়ার মেটানোর জন্য না, এটা সে বুঝতেছে 30, 35, 40 বছর বয়সে, যখন তার অ্যাকচুয়ালি বিয়ে করে ওই নারীকে দেওয়ার মতো কিছু নাই। তার মেকানিজম, সেক্সুয়াল মেকানিজম মোটামুটি কলাপস করে গেছে। এখন তার যেই আর্জ, যেই পার্সোনাল হিউম্যান যেই ফিলিং, আমি একটা মানুষের সঙ্গ চাই, তার সাথে দুটা কথা বলতে চাই, সেই জিনিসটা তো আর নাই। আমি কার সাথে কথা বলবো? যার সাথে কথা বলবো তার আমি কি দিব? এখন আমি বুঝতেছি যে না, শরীরটাই সব ছিল না, মনটাও ছিল, বাট মন তো আর নাই, মন তো ধ্বংস হয়ে গেছে, শরীরও তো ধ্বংস হয়ে গেছে। তো এই যে পৌঁছা যাওয়ার পর, ওই বয়সে পৌঁছা যাওয়ার পর বিয়ে পিছাইতে কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে দরকার কি, জ্ঞান ঝামেলা, বিয়ে ঝামেলা। তো যে বিয়ে ঝামেলা মনে করছে, সে তো তার
শারীরিক চাহিদাটা মেটাচ্ছে না, কিভাবে মেটাচ্ছে? তো আমাদের প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা একটা বড় কনসার্ন। মানে এটা ট্যাবু একটা টপিক হয়ে গেছে, বাট দিস ট্যাবু টপিক ইজ নট প্রিভেন্টিং আওয়ার ফিউচার জেনারেশন টু ডু দ্য ব্যাড থিংস, যেটার ব্যাপারে আমরা কথা বলতে চাই না তাদের সাথে। তো এই জিনিসগুলোর প্রথম ব্যাপারটা হচ্ছে খুব সিরিয়াস লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করা এবং তাদেরকে বলা যে দিস ইজ রোড টু পার্টিশন, ধ্বংস, এই রাস্তায় হাইটো না। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কেউ যদি রাস্তায় হেঁটে থেকেও থাকে, তাহলে তাকে রিহ্যাবিলিটেট করা, পথে নিয়ে আসা, তাকে সাহায্য করা, তাকে দুচ্ছাই না করা, ইচ্ছি তুমি এত খারাপ এটা তো বুঝি নাই, এরকম না করে তাকে লাইনে নিয়ে আসার চেষ্টা করা। বা ইচ্ছি তুমি এত খারাপ, এখন 30% ছেলে পেলে দেখা যাবে যে এই খারাপের কাতারে চলে গেছে, আর মোর, আমি জানি না, আমি একটা র্যান্ডম নাম্বার বললাম। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত। যেখানে আমরা কিছু কাজ করছি, আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে কাহাফ গার্ড। এই কাহাফ গার্ড অ্যাপটা যদি কেউ ইনস্টল করে মোবাইলে, এবং সে যদি ওই সেটিংসটা অন করে রাখে, তাহলে তার মোবাইলে সে কোনো পর্ন সাইটে যেতে পারবে না, অ্যাক্সিডেন্টালিও যেতে পারবে না, ইন্টেনশনালিও যেতে পারবে না। ইন্টেনশনালি যে একেবারে যেতে পারবে না তা না, কিন্তু তাকে কতগুলো স্টেপ পার করতে হবে, সেটিংসে যেতে হবে, সেটিংস চেঞ্জ করতে হবে, আবার এটাকে উঠাইতে হবে, এরকম করে তাকে সেটিংস চেঞ্জ করে তারা খারাপ জিনিস দেখতে হবে। এরকম যখন 3-4টা স্টেপ থাকে না, তখন অনেক সময় মানুষের মধ্যে একটা বিবেক বোধটা কাজ করার সময় পায় যে আই শুড নট বি ডুইং দিস, তখন সে একটু ব্রেক দেয়। অনেক সময় দেখা যায় যে তারা দেখা হয়ে ওঠে না। তো এই জন্য আমরা কাহাফগার যখন দিছি, যারা পর্ন এডিক্ট দেখে, আমরা রিপোর্ট পাইছি যে এটা তাদেরকে তারা মাসিক যেই পরিমাণ ব্রাউজ করতো, এটা অনেক কমায় আনছে। তো উই হ্যাভ প্ল্যানস যে এর পরের স্টেপে আমরা যেতে চাই। যে আপনার ফোন আছে, তো আই হ্যাভ দ্য অপশন যে আমি ফোনে চেঞ্জ করে দিলাম অপশনটা। আমাদের কাহাফ ইন্টারনেট আনার প্ল্যান আছে, যাতে ওই ইন্টারনেট ইউজাররা বাসায় যখন আমি ডিসিশন নেব যে আমি এই ইন্টারনেটের লাইন নিলাম, তখন তো আর আমার চেঞ্জ করার কোনো উপায় নাই। ওইটার লাইনটা, ইন্টারনেট লাইনটাই সবগুলো প্রন সাইটগুলা, আমাদের যে ডেটাবেস আছে, বেসিক্যালি ও ডেটাবেজের কাছে জিজ্ঞেস করে যে এটা কি খারাপ সাইটে তোমার ব্ল্যাক লিস্টের ডেটাবেজে আছে। যদি বলে যে হ্যাঁ, তাইলে আর যেতে দেয় না, আর যদি বলে যে না, তাইলে যেতে দেয়। এটা হচ্ছে বেসিক ফাংশন। আমাদের এই সিমও আনার প্ল্যান আছে, যাতে যারা মোবাইল ডেটা দিয়ে কানেক্টেড হয়, সে যদি ওই সিমটাও কিনে তার মোবাইলে রেখে দেয়, ধরেন তার রাত্রে 11টার সময় একটা মাথায় কেরা উঠছে, কিন্তু সে রাত্রে কিন্তু গিয়ে রাস্তায় দোকান খোলা পাবে না যে এই সিমটা ফালা আর একটা সিম কিনে তারপর আমি ঢুকাই দিব। সে এত প্যারা নিবে না, দেখা যাবে যে সে আস্তে আস্তে রিহ্যাবিলিটেট হচ্ছে, সে এই অ্যাডিকশনটা থেকে বের হয়ে আসতেছে। তো এইরকম কিছু জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। কাহাফ গার্ডটা আলহামদুলিল্লাহ ফ্রি, এবং এটা ফ্রিও থাকবে। তো আপনারা এটা ইনস্টল করবেন। আপনাদের অফিস আদালতে কাহাফ গার্ডের যেই রাউটারের একটা কনফিগারেশন আছে, তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাসায়, আপনাদের স্কুলে, আপনাদের অফিসে এই কাহাফ গার্ডের রাউটারগুলো কনফিগার করে দিতে। তাহলে ওই রাউটার দিয়ে আর কেউ খারাপ সাইটে ঢুকতে পারবে না, ওই রাউটারের ইয়েটা দিয়ে। তো এরপরে যে জিনিসটা আমরা বলবো, যে এই ধরনের কিছু প্রিকশন মেকানিজম, যেমন আপনারা ইউটিউব আনইনস্টল করে দিতে পারেন। আমি আমার মোবাইলে ইউটিউব বন্ধ করে দিছি। তো ফলে আমি যে মাহফিল নামে আমাদের একটা অ্যাপ আছে, সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন। ওখানেও কিছু বেনিফিশিয়াল কন্টেন্ট পাবেন। আমাদের বহু পথ যেতে হবে, মানে ইউটিউব তো আর একদিনে ইউটিউব হয় নাই, আমাদেরও সময় লাগবে। কিন্তু আমরা আসলে আল্লাহ খুশি করার জন্য আমাদের মোবাইল ফোনের ইউজটা যেন কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, এটার জন্য আমরা কিছু কাজ করার চেষ্টা করতেছি। বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে জিনিসটা বোঝানো যে তোমার জন্য মোবাইল ফোন ইউজ না করাটাই ভালো একটা বয়স পর্যন্ত। কারণ বাচ্চাদের এই যে ব্রেনের এই জায়গাটা, কপালের পিছনে যে জায়গাটা, এটাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি। এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ডেভেলপমেন্টটা হয় অ্যারাউন্ড 23, 24, 25 এইজ পর্যন্ত। তো এই সময়টা, এই ডেভেলপমেন্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা বাচ্চা, সে ডিসিশন মেকিং খুব ভালোভাবে করতে পারে না। হি ইজ অফেন ওভারওয়েলড বাই হিজ ইমোশনস। সে তার ইমোশন দিয়ে ডিসিশন নেয়, সবসময় লজিক্যাল ডিসিশন সে নিতে পারে না। তো এই কারণে একটা বয়স পর্যন্ত তাকে না দেওয়া, যত বেশি আসে, যেমন 10, 12, 13, 14, 15, 16, এই বয়সে সে আরও বেশি ভালনারেবল থাকে। আস্তে আস্তে তার ম্যাচুরিটি বাড়তে থাকে। তো এই বয়সটার ছেলে মেয়েদেরকে বলা যে স্মার্টফোন তোমার জন্য ক্ষতিকর হইতে পারে, হবে,
এই কারণে তোমাকে আমরা স্মার্টফোন দিতে চাই না। তুমি তোমার লাইফটা করো, ক্যারিয়ার করো, পড়াশোনা করো, ভালো কাজের সময় দাও, যখন তোমার দরকার হবে স্মার্টফোনের তখন তোমাকে আমরা দিব। রাত্রেবেলা ঘুমানোর সময় স্মার্টফোন অ্যাটলিস্ট এতটা ডিস্টেন্সে রাখা উচিত যে আপনি মোবাইল হাতে ব্রাউজ করবেন না ঘুমানোর সময়। আবার অনেক বেশি দূরে রাখলে ফজরের অ্যালার্ম বাজবে, শুনবেন না, ওটাও দরকার নাই, কিন্তু হাতের মধ্যে হাতের নাগালে রাখবেন না, এটা আমরা বলি। আমি নিজেও মাঝে মধ্যে এটা ভুল করে ফেলি, ভুল হয়ে যায়। তা আমি আপনাদেরকে বলতেছি এই আশায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো আমাকেও পুরোপুরি আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অবশ্যই। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে এই ব্যাপারটা বোঝাতে হবে যে অনলাইনের মাধ্যমে আমরা যাদের সাথে মিট করি এই মানুষগুলো সুবিধার মানুষ না। আমরা রিয়েল লাইফের মানুষদের সাথে মিশবো, রিয়েল লাইফের মানুষদেরকে জাজ করব, অ্যানালাইসিস করব, তারপর তাদের সাথে মিশবো। কিন্তু অনলাইনে কারোর সাথে দেখা হওয়া, সেটার যে সার্টেন রিস্ক আছে, এটা যেন এরা যারা মিশতেছে তারা যেন মাথায় রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই যে ইন্টারনেটের বা অনলাইনে যে হার্মগুলো আছে এটার ব্যাপারে আরও অ্যাওয়্যার হওয়ার। একটা বলে না যে চোখ বন্ধ করে রাখলে প্রলয় বন্ধ হয়ে যায় না। তো আমরা যদি অ্যাওয়্যার না হই তার মানে এই না যে দুনিয়া খারাপ হওয়া থেমে যাবে। দুনিয়ার মধ্যে খারাপ হয়েই যাবে, আমাদের বন্ধুবান্ধব, ছোট ভাই, আত্মীয় স্বজন নষ্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না, টের পাবো। তো আমরা এই ব্যাপারগুলোতে নিজেরাই অ্যাওয়্যার হব, আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, কারণ আল্লাহর সাহায্য ছাড়া শয়তান ডাইনে বামে উপরে নিচে সব দিক থেকে আমাদেরকে অ্যাটাক করে। শয়তানের হাত থেকে বাঁচা খুব ডিফিকাল্ট যদি না আমরা আল্লাহর প্রিয় বান্দা হই, আল্লাহর কাছে সাহায্য না চাই। আর আমরা চেষ্টা করব আমাদের সময়টাকে ভালো কাজে খরচ করার, প্রোডাক্টিভ কাজে খরচ করার। আমরা আমাদেরকে কিছু সেট গোলস দিব যে আই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, যেটার জন্য আমাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি পরিশ্রম করা লাগবে। আপনি আপনার শরীরকে একটা গোল দিলেন যে আমার ওজন বডি ম্যাস ইন্ডেক্সে গ্রিন জোনে যেন থাকে। তো এই বডি ম্যাস ইন্ডেক্সে গ্রিন জোনে রাখার জন্য আপনাকে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটতে হবে। এটা অ্যাকচুয়ালি রিয়েল ফিজিক্যাল কাজ আপনাকে করতে হবে। তো এরকম আপনি কিছু টাস্ক দিবেন, ক্যারিয়ার রিলেটেড কিছু টাস্ক দিলেন, ফিজিক্যাল রিলেটেড কিছু টাস্ক দিলেন, নলেজ রিলেটেড কিছু টাস্ক দিলেন, তখন দেখবেন যে আমাদের মোবাইল ফোনের ব্যবহার কমে যাচ্ছে। কারণ আই হ্যাভ দিস কমিটমেন্টস, আমি নিজের কাছে কমিটেড, আমার ওয়াইফের কাছে কমিটেড, আমার অফিসের বসের কাছে কমিটেড যে আমি এই গোল অ্যাচিভ করব। তখন দেখা যাবে যে আমরা আরও প্রোডাক্টিভ হইতে পারবো ইনশাআল্লাহ। আর সবার শেষে অবশ্যই আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে আল্লাহ কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, সেই ব্যাপারে আমরা নিজেদেরকে মনে করাই দিব যে কোনোভাবে যেন আমরা জাহান্নামের আগুনের লাকড়ি না হই, আমাদের পরিবার না হয়, আমাদের বন্ধুবান্ধব, ছোটো ভাইরা না হয়। আমরা সাবধান করব, সতর্ক হব, তাদেরকেও সতর্ক করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনলাইনের হার্মগুলো বোঝার এবং টেকনোলজির ভালো ব্যবহার করার তৌফিক দেওয়ার জন্য দান করেন, এই দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।